ভাই অঘরে দুই ভাই তো পাইনি, খালি এই গেদা মন্ডলে পাশিয়া তুলে লিয়ে চলাচ্ছি। জোর করে ধরে লিয়াচ্ছু না ইচ্ছে করে আচ্ছা? জোর করা লাগেনি ভাই, খালি আপনার কথা কষিয়া সুরসুর করে চলাচ্ছে। ওটি আপনার নাম কষি, তাও যদি না আসলো নি তাহলে তো আমিও টুটি ধরে ছেঁচড়াতে নিয়ে আসলাম নি। আস্তে, এত গরম হয়ে কথা করছিস সব। ওক ডাক দে, ওর সাথে জরুরি কথা আছে। এ গেদা ভিতরে আয়। ভাই আসসালামু আলাইকুম, আপনি বলে আমাকে জরুরি ভাবে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। ডাকছিলাম। তা তোরা কয় ভাই বোন কত? আমরা দুই ভাই, কোনো বোন নাই, আর মা মারা গেছে। আর বাইসে আছে বৃদ্ধ বাবা, বউ সল নিয়ে সংসার করে খাই। কোনো কিছু হয়েছে নাকি ভাই? কিছু হসে দেখেই তো ডেকে পাঠাচ্ছি, এমনি তো আর ডেকে পাঠাইনি। তো তুই কি বেকার বেকার ঘুরিস নাকি ব্যবসা বাণিজ্য কিছু করিস? বাগবাড়ি বাজারে হার্ডওয়ারের দোকান আছে, ওটাই দুই ভাই দেখাশোনা করে খাই, এ আর কি। তাহলে তো স্বচ্ছভাবেই দিন যাচ্ছে, তাই এমনি কোনো সমস্যা নাই তো না? না ভাই, আল্লাহর রহমতে অনেক ভালোই আছি, কোনো সমস্যা নাই। সমস্যা নাই এটা তুই করলে তো আর হচ্ছে না, সমস্যা একটা আছে। তুই কি এটা জানিস না, পিতামাতা বৃদ্ধ হলে সন্তানের সমতুল্য হয়ে যায়, তাদের ভরণ পোষণ চিকিৎসা সকল ধরনের দায়িত্ব নিতে হয়। সেটা তো জানি ভাই, একবারে তো মূর্খ না, কিছুটা হলেও পড়াশোনা করছি। কি যে পড়াশোনা করছু তুই করে কীর্তি খেলার দেখেই বোঝা যায়। শোন গেদা, তোকে এটি ডাকা হচ্ছে তোর মুখ দেখে গল্প করার জন্য না, তোর বাপের সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু কথা আছে এই জন্যে। তোরা দুই ভাই তোর বাপের সাথে যে অত্যাচার করা শুরু করছো, সন্তান হিসেবে এটা কি তোকে দায়িত্বের মধ্যে পড়ে? একটা কথা মনে রাখিস, তোকেও কিন্তু সোলপল আছে। তোরা বাপ মায়ের কষ্ট দিচ্ছ, এক সময় কিন্তু তোর সোলপল তুই কষ্ট দিবি। আপনি ওনার কথা বিশ্বাস করেন না ভাই, তার বৌমারা তাকে কত আদর যত্ন করে, তারপরেও বিভিন্ন জায়গায় নালিশ করে বেড়ায়। এতে করে তো আমরা লোক সমাজের কাছে অনেক ছোট হয়ে যাই। সবাই মনে করে আমার বাবাকে ভরণ পোষণ করি না, অনেক কষ্ট দেই। আমার বাবার একটু বয়স হয়েছে তো, সেই জন্য ছোট মানুষের মতন একটু পাগলামি করে। কিন্তু সত্যিটা অন্যরকম, আপনি গেলেই ওইখানে বুঝতে পারবেন। ভাই আপনি কিছু মনে করবেন না, আমার বাবার একটু বুদ্ধি লোপ পাইছে, সেই জন্য এরকম করে। আমরা আন্তরিকভাবে সরি। এই গেদা, আমরা পাড়ার লোকজনের থেকে ভালো করে শুনছি তুই নাকি তোর বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করিস, মাঝে মাঝে নাকি ম্যাথ ধরে করিস। তো করে খুঁজবের যে রিপোর্ট শুনলাম রে, সেটা শুনে তো মনে হচ্ছে তোরা মানুষের মধ্যেই পড়িস না। ওস্তাদের সামনে দাঁড়িয়ে থেকে কিংকেও রে মিথ্যা কথা করছু রে। ভালো করে কইলাম সত্যি কথা কর, তাহলে কিন্তু তোর মঙ্গল হবি। আরে ভাই, এলাকার মধ্যে কয়েকটা নিন্দুক আছে না, হয়তো নিন্দুকের কাছে পড়ছেন, সেই জন্য এরকম দুর্নাম করছে। আজকাল এরকম পরিস্থিতি হয়েছে, কেউ যদি ভালো চলে তাকে দেখতে পারে না। যা ঘটে তাই কিন্তু রটে। তুই যে লেপু আসু সেটা আমাদের কানে ঠিকই আছে। বাপের মর্যাদা তোরা তো দিয়ের বাবু না, যেদিন থাকবি না সেদিন বুঝবু বাপ কি জিনিস আছিল। তোর বাপ আমাকে ডিটেলস বলে গেছে, অযথা মিথ্যার আশ্রয় লেস না। তোরা দুই ভাই মিলে পেনশনের টেকা লিছু তোর বাপের চিকিৎসার নাম করে, কিন্তু চিকিৎসা কিছুই করিসনি। এটা কি অন্যায় করিসনি? চিন্তা করে এমপি সাহেবকে ম্যানেজ করতে হবে, তাছাড়া খবর খারাপ করে ফেল দিবি। তার তো অনেকবার ডাক্তার দেখাতে চাইছি, কিন্তু তার তো অসুখ হলো মনের, আর মনের অসুখ তো ডাক্তার দেখে সারানো যায় না। আপনি যেহেতু কইছেন, আপনার কথা তো ফেলাতে পারি না, এখান থেকে যাওয়ার পরে তাকে ডাক্তার দেখাবো। অবশ্যই করা যায়। বৃদ্ধ পিতামাতার যত্ন লে, তাকে সবকিছুর খোঁজ খবর লে, মানসিকভাবে চাঙ্কা রাখে, তাহলেই তো মন মানসিকতা ভালো থাকে। আর এলে করা সন্তানের দায়িত্ব। পিতামাতার দোয়া হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। বাপ মায়ের বর দোয়াতে সোলপলের অনেক বড় ক্ষতি হয়ে যায়, এই কথাটা মাথায় রাখিস। তোকে একটা ভালো করে কথা কয়ে দিচ্ছি, মনে রাখবো। বাপ মা সম্পর্কে কোনো অভিযোগ আসলে মাথা মতো কিন্তু খারাপ হয়ে যায়, তাই এই বিষয়ে কেয়ারফুল থাকবো। বাবারা জীবনে অনেক কষ্ট করে সন্তানদের বড় করে একসময় তাকে বিয়ে দিয়ে দেয়, অথচ বিয়ের পরপরই সন্তানরা বৃদ্ধ বাবা মাকে ভুলে যায়। এইসব লোকদের দেখলেই না অন্তরে ঘৃণা চলে আসে। আমি চাই না দ্বিতীয়বার আর তোকের নামে কোনো অভিযোগ আসুক। আজকে বাড়ির যে দুই ভাই তোর বাবার পা ধরে ক্ষমা চাবো, তখন দেখবো পৃথিবীটা তোকের জন্য খুব ইজি হয়ে গেল, আর যে কয়দিন বাঁচবো ভালোভাবে বাঁচতে পারবো। ঠিক আছে ভাই, আপনি যে কথা বলছেন সেই কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এক সময় তো আমাদেরও বৃদ্ধ হতে হবে, আমাদের সন্তানরাও তো আমাদের সাথে এরকম করতে পারে, সেই জন্য এখন থেকে আমাদের সচেতন হতে হবে। ভাই আপনি আমার মনের প্রতিহিংসা দূর করে দিলেন, এখন বাপের কোনো যত্নের ত্রুটি হবে না। ভিক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়? আমরা কথাই বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। ভালোভাবে চল, মানুষজনের সাথে ভালো আচরণ কর। এরপর থেকে যদি কোনো ক্লেম পাই তোর কিন্তু আর ছাড় হবি না। ঠিক আছে ভাই, এরকম ভুল আর হবে না, তাহলে আমি গেলাম। আচ্ছা যা, আর যা করলাম সবকিছু মাথায় রাখিস। ঠিক আছে ভাই। ভাই এই গেদার মধ্যে কিন্তু গিরিঙ্গি আছে, আপনার সামনে দাঁড়িয়ে থেকে মিথ্যা কথা হয়ে গেল। এর নামে বাগবাড়ি সেই ক্লেম আছে, ই তো ঠকবাজ। দুষ্ট লোকের মিষ্টি কথা, সমস্যা নাই। তুই এরপর থেকে সোর্স হিসেবে লেগে থাকবো।
তুই এখন একটা কাজ কর, সৈকতে গাড়ি বাইর করতে বল, আমি ঢাকায় যাব। আচ্ছা করছি, তে ঢাকা থেকে আসবেন কোন দিন? আল্লাহ যদি বাঁচায় কালকে রাতে চলে আসমো। আচ্ছা ঠিক আছে। তা উকিল সাহেব কোন তো এদিকের পরিস্থিতি কি হয়ে আছে? আরে মাঠ তো একবারে ক্লিয়ার। আজকে জজের সাথে কথা হয়েছে, তো তাকে আজকে জামিন দিয়ে দিবি। নতুন জজ সেটিং তো করাই যায় না, আপনাদের মুখের দিকে তাকায় সেটিংটা করছি। তো তাহলে আমাদের পার্টির লোক এইটুকু কষ্ট যদি তার জন্য না করে পারি, তাহলে কার জন্য করবো? হসে এক না থামো তো, সুযোগ পেয়ে চাপা এক না কম মারো। তোমাকে আবারও করছি, তোতা যদি আজকে আটকা যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কাল কেন্দ্রের থেকে নেতাকর্মীরা আসবে জেলা কমিটি দেওয়ার জন্য, আর তোতা হচ্ছে জেলা সভাপতি ক্যান্ডিডেট, এটা কিন্তু তুমি ভালো করেই জানো। সেই জন্য তো সব কাম বাদ দেয়া তো তার জন্য পাগলের মতো কাম করিচ্ছি। এ বিষয়ে আপনি নিশ্চিত থাকেন, তো তা আটকিবি না, বাড়ির নাকে তেল দেয়া ঘুম পারেন গা। আরে পৃথিবীতে টাকার উপর কোনো শক্তি নাই, জজ যেহেতু টাকা খাইছে কাম 100% হবেই। না বাড়ি যাবো না, কোটো থামিও আছে, এটা শেষ দেখে যাবো। তাহলে আপনি যান, ফাইল টাইল নিয়ে আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো, একটাই কিন্তু কোট বসবি মনে রেখো। আরে ভাই আপনি যান, আমি এখনই আসছি। কে রে তোতা, এত মন খারাপ করে বসে আছো কে? মনে একটু সাহস রাখ, তোর জন্য সব ঘটু লাইন পাকাছি, আল্লাহর রহমতে তো কাটকাবার পারবি না। মনে সাহস কিরকম করে রাখি, একটু পরেই হাজিরা। কাস্টডি যদি হয়ে যায় তাহলে কেঙ্কা হবে নে। ছেলে যদি একবার ঢুকি আর বাড়ান যায় না, খুব অসতা জায়গা। দুনিয়ার চাপ আমার মাথার উপরে, সম্মেলনের জন্য নেতাকর্মীদের সাথে হাই হ্যালো করবো সে সময়ও পাচ্ছি না। এত সব অন্ধকার কাটে কখন যে আলোর মুখ দেখবো তখন একটু স্বস্তি লাগবি। চিন্তা করিস না বে, উকিলের সাথে কথা হচ্ছে, জজেক তো ম্যানেজ করছি। জজ ঠিক তো দুনিয়া ঠিক, যেহেতু টাকা খাসে কাম 100-100 হবে। কোর্ট কাছারি জজ উকিল পুলিশ আগের কি বিশেষ আছে? টেকা খাইলো কিন্তু কাম করলো না, তখন কি করে ধরবেন? সত্যি বলতে কি ভাই, কথা পয়সা খাওয়া লোকে খাবার কোনোদিন বিশ্বাস হয় না। এই কোর্টের বারান্দার পাক পারতে পারতে না উকিলগিরের সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। ভাই আর 2 দিনের পরে আপনার শুনানি, উকিল কাগজপাতি সব রেডি করছে, আপনিও রেডি হন। ওটি যে স্বাভাবিক থাকেন, মন খারাপ করে থাকেন না, ভয়ের কিছু নাই। হাই রে কোর্টের ভিড়, মনে হয় দুনিয়ার মানুষ খালি অপরাধের মধ্যেই আছে। সে ভিতরে ঢোকা যায় না, ঠেলাঠেলি করে ঢুকলাম, ঢুকে যে দেখে আসলাম। ভাই এত মন খারাপ করে আছেন কে? কিছু কন তো, ভাল লাগছে না। কি আর কোমরে চিন্তায় মাথা ঘুরিচ্ছে, কাঠগড়ায় দাঁড়ালে মুখের কথা সব বন্ধ হয়ে যায়। তুই তো আর এলের মধ্যে যাস না, এই বুঝবো আর কি। যেবার আমাকে আটকালো সেবার তো ফুরফুরে মেজাজ নিয়ে গেলাম, ভিতরে যে আর কথা বাড়ায় না। আল্লাহর রহমতে আপনি কোনো চিন্তা করেন না, উকিল যেই কথা কোসে তাতে আপনি জামিন এবার হয়ে যাবে। এত কথা না কয়া তুই কোর্টের বারান্দাত গিয়ে থাক, আমরা আসিচ্ছি। আচ্ছা আমি গেলাম তাহলে। কোনোটাই আর পিকলুসগিরি করিস না, তাড়াতাড়ি যা। শোনেন উকিল সাহেব, তোতা কিন্তু একজন আত্মস্বীকৃত খুনি, দিনের পর দিন জামিনে আছে, কোনো কিছুই হচ্ছে না। এইবার যেন ওই কাস্টডি হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এবার আর পার পাইবে না, কাস্টডির হয় লাগবে। জরুরি কাজে আমি ঢাকায় যাচ্ছি, এদিকে কি করা লাগে না লাগে আপনি একটু দেখেন। চিন্তা করা লাগবে লয়, এদিকের বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি, সবকিছু আমাদের ফেভারেই আছে। ঠিক আছে, রাখলাম তাহলে। কে আইনাল ভাই, তোমাকে আমার দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কি হচ্ছে কত? আর কোশ না, ডনের থেকে 11,000 টাকা পামু, আজকে দেওয়ার কথা। সকাল থেকে বসে আছি, এখন 4টা বাজে, কোনো খবরই নাই। ভাবছিলাম ডন টাকা দিলে ওই টাকা নিয়ে সদরে যাবো, দোকানে এলাম মাল তুলমু, দোকান ফাঁকা হয়ে গেছে, কোনো জিনিসপাতি নাই। কও কি, ওই সালে এখনো টাকা দেয়নি? সেই টাকা না তুমি 5 মাস আগে থেকে পাও। না বে, দেওয়ার কোনো নাম গন্ধই নাই, কয়ে 2,000 টাকা নিছি, তারপরে কোনো খবরই নাই। আমি হলাম গরিব মানুষ, এত টাকা উঠে পড়ে আছে, আমার সংসার চালানি তো কষ্ট করা হয়ে গেছে। ডনের সাথে দেখা হলে তুই এলা কষ্ট ভাই, আমার কথা শুনেছে না। ধুর মিয়া, এগুলোর ভিতরে আমি আর নাই। একবার একটা কাজ নিছিলাম, সামান্য মিস্টেকের জন্য তুমি তো আমার নামে দুর্নাম ছড়াছিলা, এলে মনে আছে? বাঙালির স্বভাবটাই খারাপ, পিছন দিয়ে লাখ লাখ টাকা চলে যাবি, কিছু ধরবি না, সামনে দিয়ে 1 টাকা গেলে ফস করে ধরবি। তোমার এই টাকা তুলে দেওয়ার জন্য নাস্তার জন্য 2,000 টাকা চাচ্ছিলাম, তাই তুমি টেরা ভাইয়ের কাছে বিচার দিছিলে, সেলো কথা কি আমি ভুলে গেছি? এতদিন ওই 12,000 টাকা ব্যবসা করলে উপরে 12,000 টাকা তো লাভই করে ফেললেনি, সেটি 2,000 টাকা আমার করে নাস্তার জন্য দিলে কি তোমার খুব ক্ষতি হলো নি? এখন তো সব টাকাই পড়ে আছে, টাকা পাবে কি পাবে না সেটারও কিন্তু নিশ্চয়তা নাই। আমি ওই টাইমে বুঝে পাইনি রে ভাই, তোকে 2,000 টাকা দিয়ে ওই 12,000 টাকা তুলে পারলেই মনে হয় ভালো হলো নি। এখন তুই এই টাকাটা তুলে দে ভাই, আমি তোকে 2,000 টাকা দেবো নি। সেই কামটা করলে খালি মাঝখানে টেরা ভাই আমার নামে বিচারটা দিলে।
তো এখন একটা কাম করো, অগ্রিম 500 টাকা দাও, আর কাম হয়ে গেলে তারপর 1500 টাকা দিও। না রে গোল্লা, ক্যাশে কোনো টাকা নাই, ওই টাকা তুলে দে, ওর থেকে তো 2000 টাকা দেবো নে। আমরা হলাম এক জবানের লোক, গরিব হতে পারি কিন্তু জবান একটাই। আমার উপর বিশ্বাস রাখতে পারিস, টাকা তুলে দে বললে তো নিশ্চিত 2000 টাকা দেবো। তুমি মিয়া বেশি কথা কও, তোমাকে আমি কি অবিশ্বাস করিচ্ছি? তেলেও কালকের মধ্যে টাকা তুলে দেবনি। আরে গোল্লা, তুলে দিলে অনেক বড় উপকার হলো নে। এক কাপ কফি খা, দাম দেওয়া লাগবে না, ফ্রিতেই খাওয়াচ্ছে। যাক, হঠাৎ করে এসে 2000 টাকার সেটিং করে ফেললাম, কয়েকটা দিন ভালোই যাবিনি। খালি কফি খেলে হবে? একটা কাম করো, সাথে 1 প্যাকেট ব্যানসন সিগারেটে দাও। বেনসন তো নাই রে, ডারবি আর কেটু আছে। যা আছে সেটাই দাও তো বাল, সকাল থেকে সিগারেট খাইনি, মাথা মতো প করে ঘুরিচ্ছে। বেনসনের দাম তো মেলা, কেটুর উপর দিয়ে পার হয়ে গেল। যাক, ভালোই হলো। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। যাক, ফাও 1 প্যাকেট সিগারেটও পেয়ে গেলাম, আজকের দিন আর সিগারেটও কেনা লাগবে না। তাহলে সিগারেটটা লিয়ে ড্রেস ওয়ার্ল্ডে যাই, সুমন ভাই আবার দেখলেই সিগারেট চাই। লাও হাত চালু করো, আমার আবার সময় নাই।